আজ মহান স্বাধীনতা দিবস। বিগত শতকে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন আমাদের এই স্বাধীনতা। আজকের এই দিবসে দাঁড়িয়ে প্রথমেই আমি স্মরণ করছি সেই বীর শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আজকে সেই স্বাধীনতার উপরে আমরা আলোচনা করব। আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আমাদের সাথে আছেন আজকে সেই বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি আগের সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য বিএনপি। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন আজকে অতিথি হিসাবে বাংলাদেশের অন্যতম কবি, বিশিষ্ট নজরুল গবেষক, সাংবাদিকদের নেতা এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল্লাহ শিকদার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই দিনকে সামনে রেখে প্রতি বছর আমরা আলোচনা করি। তো আজকের আলোচনায় আমি প্রথমে আসব সেই 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে। ইয়াহিয়া খানের পেটোয়া বাহিনী, বর্বর বাহিনী বাংলাদেশের ঘুমন্ত বাঙালিদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই বিষয় নিয়েই কথা বলবো। প্রথমে আমি একটু বলতে চাই, 1970 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও কোনো অবস্থাতেই সেই দলটির কাছে ক্ষমতা দেওয়া হয়নি এবং নানান টালবাহানা করে যে সময় ক্ষেপণ করা হলো এবং এটার মূল কারিগর ছিল জুলফিকার আলী ভুট্টো। তারপরও তার উপর নির্ভর করে ইয়াহিয়া খান কখনো শেখ মুজিবকে আলোচনার টেবিলে বসিয়ে ক্ষমতাটাকে প্রলম্বিত করার একটা প্রয়াস চালিয়েছে এবং সর্বশেষ পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য পূর্ব পাকিস্তানে এনে তাদের শক্তির বহরটাকে বৃদ্ধি করা হয়েছে এবং 25শে মার্চ কাল রাত্রিতে সেই ঘুমন্ত বাংলাদেশিদের উপরে তাদের পেটোয়া বাহিনী, তাদের বর্বর বাহিনী যে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়। পুরা জাতি ছিল তখন ঘুমন্ত অবস্থায়, কোনো অবস্থাতেই দিক নির্দেশনা তারা পাচ্ছিল না। এই সময় যে ঘটনাগুলো ঘটেছিল এবং কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই বিষয়টি শেখ মুজিব কি আদৌ কোনো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর তিনি না দিলে কে দিয়েছিলেন, এই বিষয়টি নিয়েই আমরা মূলত একটু জানতে চাইব আমাদের আজকের প্রধান অতিথি, মানে যিনি আলোচক আছেন জনাব হাফিজউদ্দিন আহমেদের কাছে। আপনাকে আমরা এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা করতে চাই। 71-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের পরম গৌরবের বিষয়। যুদ্ধ সম্পর্কে বা এই সংগ্রাম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য, সঠিক ধারণা দেওয়া হয়নি, কারণ স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি ক্ষমতায় আসে তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং যাকে যে কৃতিত্ব দেওয়া প্রয়োজন সেটি দিতে তারা কুণ্ঠিত ছিল। 1971 সালের মার্চ মাসে আমি যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নে কর্মরত ছিলাম। আমি প্রধানত এক সময় খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। সেনাবাহিনী দলের হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানে মুলতান শহরে ফুটবল খেলছিলাম জাতীয় ফুটবল প্রতিযোগিতায়। 16ই মার্চ তারিখে আমি দেশে আসি। আমি 16ই মার্চ এসে যশোরে নেমে আমি সীমান্ত এলাকায় আমার ব্যাটালিয়নে যারা তখন শীতকালীন মহড়ায় ব্যস্ত ছিল সেখানে তাদের সাথে যোগদান করি। প্রেক্ষাপট এমনই ছিল, 17 সালে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে একটি দল বাংলাদেশে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু সামরিক জান্তা আগেই ঠিক করে রেখেছে তারা বাঙালিদের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করবে না। সেই জন্য তারা নানা ধরনের টালবাহানা করে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইয়াহিয়া খানের প্রতিনিধিরা ঢাকাতে বেশ কয়েকটি আলোচনা টেবিলে বৈঠকে বসে থাকে। তারা যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আলোচনায় ব্যস্ত রেখেছে, গোপনে তারা পশ্চিম পাকিস্তান থেকে বিমান যোগে এবং সামুদ্রিক জাহাজ যোগে অস্ত্র এবং সেনাদেরকে পূর্ব পাকিস্তানে নিয়ে আসে। চট্টগ্রামে সবচাইতে বেশি বাঙালি অফিসাররা কর্মরত ছিল সেনাবাহিনীতে। চট্টগ্রামে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার, যিনি একজন বাঙালি। তিনি যথাসময়ে কর্নেল ওসমানীর মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের নেতা জনাব শেখ মুজিবুর রহমানকে জানিয়েছেন যে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর বোধহয় করবে না, যেই কারণে তারা অস্ত্রশস্ত্র এবং ব্যাপক সেনা আমদানি করছে। সুতরাং এই ব্যাপারে যদি তিনি নির্দেশ দেন তাহলে বাঙালিরা বিদ্রোহ করে পাকিস্তানিদেরকে বন্দী করে দেশের স্বাধীনতা ঘোষণা দিতে পারে। জনাব শেখ মুজিব
কর্নেল ওসমানীর মাধ্যমে ব্রিগেডিয়ার মজুমদারকে জানিয়ে দেন যে এটি রাজনৈতিক বিষয়, সৈনিকদের এখানে কিছুই করার নেই, এটা পলিটিক্যালি তারা সলভ করবে। এখানে আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন করেছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, স্বভাবতই তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জনাব শেখ মুজিব উদ্বিগ্ন ছিলেন। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণাও দিয়ে দিয়েছেন যে শেখ মুজিব পরবর্তী প্রধানমন্ত্রী। এই জন্য তাদের মাথায় কেবল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ছিল। স্বাধীনতা নামক বস্তু বা স্বাধীনতা নামক ধ্যান ধারণা এটি আওয়ামী লীগ নেতৃবৃন্দের কারো মাথায় কখনোই ছিল না। একমাত্র ছাত্রদের একটা ছোট্ট গ্রুপ সিরাজুল আলম খানের নেতৃত্বে ৩-৪ জন ছাত্র, তারা বেশ আগে থেকেই 60-এর দশকের গোড়ার দিক থেকেই তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার কথা চিন্তা ভাবনা করেছে, কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এবং 7ই মার্চের ভাষণেও তারা আশা করেছিল যে তিনি জনাব শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, সেটি তিনি করেন নাই। পরবর্তীকালেও স্বাধীনতার পর জিজ্ঞাসা করা হয় যে আপনি স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তিনি বললেন যে আমরা পাকিস্তান অর্জন করেছি, পাকিস্তানে আমি যদি স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমি বিচ্ছিন্নতাবাদী রূপে চিহ্নিত হব। জনাব তাজউদ্দিন আহমদ তারই সাধারণ সম্পাদক রাত 9:30টার সময় 25শে মার্চ তারিখে গিয়ে শেখ সাহেবকে অনুরোধ করেন, একটা টেপ রেকর্ডার তিনি নিয়ে গিয়েছেন, বলেছেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, কারণ সেনাবাহিনী মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে, তাদের মতলব খারাপ। তখন শেখ সাহেব বলেছেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী রূপে চিহ্নিত হতে পারি না, আমি যদি পাকিস্তান ভাঙার দায়িত্ব আমি নিতে পারি না। এটা হলো সত্যিকার কথা, জনাব তাজউদ্দিন আহমদও এটা বলেছেন, পত্রপত্রিকাও এটা এসেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে তারাই দাবি করতে থাকেন যে তারা একটা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। কিভাবে ঘোষণা দিয়েছেন, তারা বিডিআরের ওইখানে একটুখানি আপনার সাথে একটু যোগ করে দেই। আপনার কলকাতা থেকে যখন 10ই এপ্রিল তাজউদ্দিন আহমেদ নিজেই যে দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানেও তিনি আবার বলে গেলেন কিন্তু এখানে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই যে এখানে পারলেন না, কিন্তু ওখানে ঘোষণাটা তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরে এবং শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটি হলো যে তিনি এখান থেকে তৎকালীন ইপিআর এর সিগন্যাল সেন্টারে স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছেন। সিগন্যাল সেন্টার আকাশে সারা পৃথিবীর ইথারে ছড়িয়ে দিয়েছে। এটি বঙ্গোপসাগরে একটি জাহাজ সেটি ধরতে পেরেছে, বিদেশি জাহাজ। সেই জাহাজ থেকে আওয়ামী লীগের এক নেতাকে বলা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এই কল্পকাহিনী তো কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন, এটা স্বাভাবিক বিষয়। এই কল্পকাহিনীর অবতারণা করার প্রয়োজন নাই। যেটি ঘটেছে, যে এই মুহূর্তে 25শে মার্চ তারিখে পাকিস্তানিরা হানাদার বাহিনী ভয়াবহ একটি সামরিক হত্যাযজ্ঞ চাপিয়ে দিয়েছে নিরীহ মানুষের উপরে, হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই সময় রাজনৈতিক নেতারা পালিয়ে গেলেন ভারতে, দিশেহারা হয়ে নিজেদের প্রাণ রক্ষার জন্য তারা ব্যস্ত ছিলেন। এই সময় জনগণের পক্ষে দাঁড়াবার মতো কেউ ছিল না। এই সময় পূর্ব পাকিস্তানে 5টি ক্যান্টনমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন কর্মরত ছিল। প্রথম ইস্টবেঙ্গল যশোরে, দ্বিতীয় ইস্টবেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্টবেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্টবেঙ্গল কুমিল্লাতে এবং অষ্টম ইস্টবেঙ্গল চট্টগ্রামে। তো বাঙালি সৈনিক এই ইস্টবেঙ্গল রেজিমেন্টের সকল সৈনিকেরা বাঙালি, অফিসারদের মধ্যে আধা আধি পাঞ্জাবি আধা আধি বাঙালি। যখন এই সময় দেশবাসী প্রাণ ভয়ে হত্যাযজ্ঞের কারণে পালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষরা শহর থেকে গ্রামের দিকে পালিয়ে যাচ্ছে, আর রাজনৈতিক নেতারা পাশের দেশে পালিয়ে গিয়েছেন, এই সময় জনগণের পক্ষ হয়ে জনগণেরকে রক্ষা করার জন্যে এই হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য এগিয়ে এসেছেন অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান। তিনি তার ব্যাটালিয়ন অষ্টম ইস্ট বেঙ্গলের বাঙালি সৈনিক এবং অফিসারদেরকে নিয়ে 26শে মার্চ রাতের প্রথম প্রহরে দেশের স্বাধীনতা ঘোষণা করেন, উই রিভোল্ট বলে ঘোষণা করেন, এবং পরের দিনই তিনি বেতারে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশবাসীকে অনুরোধ জানান, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে অনুরোধ জানান যে সদ্য জন্মলাভ করা স্বাধীন বাংলাদেশকে যেন তারা স্বীকৃতি দেয়। এই হলো স্বাধীনতার মূল কাহিনী। কিভাবে স্বাধীনতার ঘোষণাটি যারা অনেকেই কানে শুনেছেন, যেমন মেজর জিয়াউর রহমানের সেই ঘোষণা, এবং রাজনৈতিক দল তারা পাকিস্তানে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত ছিল, এই জন্য তাদের কোনো দোষ দিব না, তারা নির্বাচনে জিতেছেন। কিন্তু পাকিস্তানিদের এই শঠতা এবং কুটিলতা এবং তাদের যে গোপন ষড়যন্ত্র, এটি উপলব্ধি করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন এবং জনগণকে তারা অরক্ষিত রেখে পালিয়ে গিয়েছেন। এই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে
আবির্ভূত হয়েছেন মঞ্চে মেজর জিয়াউর রহমান, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে। আমি যশোর ক্যান্টনমেন্টে একমাত্র বিদ্রোহী ছিলাম। আমি আমার সেনাদল নিয়ে 30শে মার্চ তারিখে বিদ্রোহ করি, এবং সারাদিন 8 ঘন্টা ব্যাপী যুদ্ধের পর আমরা বাইরে এসে মুক্তিবাহিনী সংগঠিত করি। যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টার যুদ্ধে আমার একজন সঙ্গী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, তিনি এই যুদ্ধে শহীদ হন। আমি বেঙ্গল রেজিমেন্টের বাঙালি 200 সৈনিকদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি এবং যশোর কুষ্টিয়া এই এলাকায় মুক্তিবাহিনীকে সংগঠিত করি। আপনার এই সূত্র ধরেই একটু আগেই কিন্তু আপনি বলেছেন যে শেখ মুজিবের কাছে যখন এই বার্তাটা পৌঁছে দেওয়া হলো যে তারা সৈন্যবাহিনী পাঠাচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে, সব কিছুই করছে, তখন উনি যে জবাবটা দিলেন যে এই বিষয়টি হচ্ছে রাজনৈতিক বিষয়, সেনাবাহিনীর কোনো বিষয় না, তারা চুপচাপ থাকুক। অথচ আপনি দেখেন 4 এপ্রিল তেলিয়াপাড়ায় যে চা বাগানে বসে, সেখানেই কিন্তু সেনাবাহিনীর অফিসাররা একসাথে বসেই কিন্তু যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিলেন এবং সারা বাংলাদেশকে 4টা ডিভিশনে ভাগ করে ফেললেন। তখনও পর্যন্ত রাজনৈতিক নেতাদের কিন্তু কোনো উচ্চবাচ্য বা কোনো রকম প্রস্তুতি আমরা দেখি নাই। এই ক্ষেত্রে আমাদের দেশে যে যুদ্ধের সিস্টেম, যে রাজনৈতিক নেতারা এগিয়ে আসবেন, সেক্ষেত্রে কতটুকু এগিয়ে আসছে, আর সেনাবাহিনীর সদস্যরা কিভাবে সামনের দিকে এগিয়ে গেছিলেন, এই জিনিসটা আপনি একটু বলবেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকরাই বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু করে। আমি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি, দেখি হাজার হাজার ছাত্র চৌগাছা এলাকায় অপেক্ষা করে আছে, আমাদেরকে জড়িয়ে ধরছে, বলছে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যান্টনমেন্টে একই অবস্থা। এই 5টি ক্যান্টনমেন্টে আমরা যখন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বেরিয়ে আসি, তখন হাজার হাজার ছাত্র জনতা আমাদের সাথে যোগ দেয়। তাদেরকে আমরা 1-1.5 মাসের ট্রেনিং দিই, তারপর তারা সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়। এই স্বাধীনতা যুদ্ধের জন্যে বা স্বাধীনতা ঘোষণার জন্য রাজনৈতিক দলসমূহ মোটেও প্রস্তুত ছিল না, সেই জন্য তারা হতচকিত হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছে। এই সময় আমরা বিদ্রোহ করার পর, আপনি ঠিকই বলেছেন যে তেলিয়াপাড়াতে 4 এপ্রিল তারিখে বাঙালি অফিসাররা সেখানে একত্রিত হয়। সেখানে সিনিয়র অফিসার ছিলেন মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, সিআর দত্ত, মেজর সাফাত জামিল, এরা ছিলেন। আর সেখানে এসে ঢাকা থেকে পালিয়ে এসে যোগ দেন কর্নেল ওসমানী। তো কর্নেল ওসমানীকে, যেহেতু তিনি একজন নির্বাচিত এমপি ছিলেন, সংসদ সদস্য, তাকে আমাদের সিনিয়র আর্মি অফিসাররা বলেছে যে স্যার আমরা তো বিদ্রোহ করেছি, আপনি এখন সংসদ সদস্য, আপনি আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলেন তারা একটা সরকার গঠন করুক। আমরা তো মেজর জিয়া অলরেডি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম করে যাচ্ছি, সারা বিশ্ববাসী যাতে এই সংগ্রামে একাত্মতা ঘোষণা করে বা আমাদেরকে নৈতিক সমর্থন দেয়, সেই জন্য আপনি আপনার রাজনৈতিক কলিগদেরকে নিয়ে একটা মন্ত্রিসভা গঠন করেন। এবং আমাদের সেই পরামর্শ অনুযায়ী কর্নেল ওসমানী তখন তার রাজনৈতিক কলিগদেরকে, তাজউদ্দিন এবং অন্যান্য সিনিয়র লিডারদেরকে বলেন যে এখন আমরা একটা সরকার গঠন করা উচিত, যাতে করে এই যে সৈনিকেরা যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং মুক্তিযুদ্ধ শুরু করেছে, এটাকে যাতে বিশ্বের থেকে সমর্থন আদায় করা যায়, সেই জন্য তারা সচেষ্ট হন। ধন্যবাদ জনাব হাফিজউদ্দিন আহমেদ। আমি এবার আসবো আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং কবি আবদুল্লাহ শিকদারের কাছে। আমি স্বাধীনতা যুদ্ধের প্রথম পর্বে বিশেষ করে কয়েকটা কেন্দ্রের আমি উপস্থিতি দেখতে পাই। একটা যেমন ঢাকা 32 নম্বর, আরেকটা হচ্ছে চট্টগ্রাম যেখানে সৈনিকরা অবস্থান করছেন, এই 2 জায়গা। আর ছিল মানে বিশেষ করে দিল্লিতেও কিছু আলোচনা হচ্ছে এবং লাহোর। 4টা পয়েন্টেই কিন্তু মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধের বিষয়গুলো নিয়েই কিন্তু মানে ব্যাপক আলোচনা এবং প্রস্তুতির একটা পর্ব ছিল। এই পর্বটা সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটু আলোকিত হতে চাই। আলোচনা ছিল, যুদ্ধের প্রস্তুতি তো তখন প্রশ্নই ওঠে না। যুদ্ধ তো শুরু হলো আপনার 25শে মার্চের রাত্রের পর থেকে। যে এর আগে রাজনীতি নেতৃবৃন্দ তারা যেটা করেছে সেটা দর কষাকষি করে পাকিস্তানি কাঠামোর মধ্যে থেকে পাকিস্তানকে রক্ষা করে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব করা। ওই যেটা হাফিজ বিক্রম হাফিজ ভাই যেটা বললেন যে এটা দোষের কিছু না, তা তো পাকিস্তানি ফ্রেমওয়ার্কের ভেতরে তারা ইলেকশন করেছে, অর্থাৎ তারা তো সেটা চাইতেই পারে, ওইখানে দোষের কিছু নেই। কিন্তু ঘটনা যে স্বাধীনতার চ্যাম্পিয়নগিরি চাওয়া যদি হয়, সেটা তারা ফেল করেছে। কারণ বিডিআর এর দিয়া তাজউদ্দিনরা সকাল রাত 9টার সময় আপনার কাছে যন্ত্রপাতি নিয়ে হাজির হলো, সেখানে আপনি বললেন যে আমি এগুলো দেবো না, আমার দিলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, আপনি দিলেন না। উনি তার একটা বিবৃতি দেন, না এগুলো এভিডেন্স হিসেবে আদালতে পেশ করে আমার বিরুদ্ধে ঝামেলা তৈরি করবে।
আপনি স্বাধীনতার ঘোষণা দেবেন, আপনার বিরুদ্ধে মামলা হলো কি না হলো এগুলো তো ফালতু বিষয়, আপনি তো জেনে শুনে তো আসতেছেন। কাজে এইখানে রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ। তবে ওখানে একটা কিন্তু বিবৃতি উনি দিয়েছিলেন, কি বিবৃতি? যে বিবৃতিটা একজন আওয়ামী লীগ নেতা হোটেল কন্টিনেন্টালে এসে সাংবাদিকদের কাছে বিলি করেছিল, যেটা 27শে মার্চ হরতাল। রাইট, হ্যাঁ। সেটা আপনার শারমিন আহমেদের বইয়ের মধ্যে তাজউদ্দিনের জবানিতেও সেটা আছে যে তুই বাড়িতে যা, 27 তারিখ পারলে 27 তারিখ হরতালটা পালন করে নাকে তেল দিয়ে ঘুমা, এই তো নির্দেশনা। আরেকটা নির্দেশনা তাজউদ্দিনের কাছে আসলো 25শে মার্চের ওই রিভোল্ট, দেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা মেজর জিয়াউর রহমানের মাধ্যমে। তাজউদ্দিন নিজের ডায়েরিতে লিখেছেন যে আমি শিহরিত হয়ে গেলাম যে আমাদের সেনাবাহিনী নেমে গেছে। তাজউদ্দিনের ডায়েরি যদি সত্য ধরেন তাহলে তিনি তার সামনে তখন দুটো ডিরেকশন, একটা হলো নাকে তেল দিয়ে ঘুমা যে 27 তারিখে হরতাল করিস, আর কোনো সিদ্ধান্ত নাই। আর একটা সিদ্ধান্ত হলো যে যেখানে আছেন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমাদের সেনাবাহিনী স্বাধীনতার যুদ্ধে নেমে গেছে। জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন মেজর জিয়া স্বাধীনতার যুদ্ধের জন্য। তো তাজউদ্দিন কোন সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন? তাজউদ্দিন মেনে নিয়েছিলেন জিয়াউর রহমানের নির্দেশনা, এবং সেদিক থেকে এক অর্থে তো কথা সঠিক, জিয়াউর রহমান নিজেকে দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন। তাজউদ্দিন 10 তারিখে বা 17 তারিখে যে ওথ নিলেন, সেই ওথ নেওয়ার সময় তো মেজর জিয়াকে তো তিনি কন্ডেম করেন নাই, বরং তার সিদ্ধান্ত মেনে নিছেন। আরেকটা ব্যাপার হলো যে এই যে 10 তারিখ বা 17 তারিখে এপ্রিলের, তার আগে 4 এপ্রিলে তেলিয়াপাড়াতে যে মিটিং হলো, দেখেন 4 এপ্রিল পর্যন্ত রাজনৈতিক অ্যাক্টিভিটিস নাই। যে যেদিকে পেরেছে জান নিয়ে পালিয়েছে, যে ঊর্ধ্বশ্বাসে, মানে থাকিতে চরণ মরণে কি ভয়, নিখিলে নিমিষে যোজন ফরসা, মরণ হরণ নিখিল শরণ, জয় শ্রীচরণ ভরসা। চরণের উপর ভর দিয়ে যে যেদিকে পারছে পালাইছে। এই তো আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মহান ভূমিকা। আচ্ছা, তারপরে ধরেন যুদ্ধটা শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পরে রাজনৈতিক ভূমিকা কি? রাজনীতিবিদ আওয়ামী লীগের থেকে 10টা নেতার নাম বলেন যারা মুক্তিযুদ্ধে মারা গেছে, একজনের নাম বলেন যে একজন আওয়ামী লীগের 300 এমপির মধ্যে বা 167 জন কতজন ছিলেন, 68 এমপির মধ্যে একটা এমপি মারা গেছে মুক্তিযুদ্ধে, একজনও মরে নেই। কিন্তু স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ। আরেকটা হলো যে স্বাধীনতা সংগ্রামটা করেছে কারা? স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে, এটা আমাদের বুঝতে হবে। কমান্ড সেক্টরগুলোর চিফ কারা ছিলেন? সেনাবাহিনীর অফিসাররা ছিলেন। তারপর যে ব্রিগেড করলেন, যে জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, এটা চিফ কারা ছিলেন? সেনাবাহিনীর লোকেরা। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে বলতে পারি যে আমাদের ট্রেনিং দিয়েছেন যিনি, তিনি তো একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন, আমাদের মুক্তাঞ্চলে নিয়ে ট্রেনিং দেওয়াছেন। তা আমি তো তাদের দ্বারা প্রশিক্ষিত হয়েছি। এবং আমি আপনাকে বলতে পারি যে 26শে মার্চের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজের কানে শুনেছি, এবং আমরা ওই ঘোষণা শোনার পরের থেকে পরে 2-3 দিন আমরা বাসায় ফিরিনি। কেউ রাস্তায় রাস্তায় চিৎকার, হইচই, মিছিল, মিটিং, মানে এক অস্বাভাবিক একটা উত্তেজনা, যে উত্তেজনার জন্য একটা জাতি লক্ষ লক্ষ বছর অপেক্ষা করেছিল। সেই উত্তেজনা, সেই আনন্দ, সেই গৌরব জিয়াউর রহমান আমাদেরকে দান করেছিলেন। আমি মনে করি যে আজকে স্বাধীনতা যুদ্ধের এই সূচনা লগ্নের কথা যদি আমরা বলতে হয়, তাহলে যে ব্যক্তিকে নিরঙ্কুশভাবে সশ্রদ্ধ অভিবাদন জানাতে হবে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা ঘোষণা স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, একটা ঘোষণা আমাদেরকে সম্বিত ফিরিয়ে দিয়েছিল। কারণ আমরা ঘুমতে ঘুরতে দেখি নেতারা কেউ নাই, সব ভাগছে ইন্ডিয়াতে, আমরা তো রাস্তার লোক। এবং একজন সেনাবাহিনীর সদস্য হিসাবে, মেজর হিসাবে যিনি ঘোষণা দিচ্ছেন, রিভোল্ট করছেন, তার পরিণতিটা কি হবে সেই চিন্তাও জেনেই তিনি করেছেন। হ্যাঁ, তিনি তো এটা বলেন নাই, তিনি তো পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন নাই, তিনি তো আত্মসমর্পণ করেন না, কিছুই করা লাগতো না। তিনি যদি বসে থাকতেন ক্যান্টনমেন্টে তার কিছুই হতো না, কিন্তু তিনি তো সেটা করেন নাই। নিজের জনগণের উপর পৈশাচিক বর্বরতা এবং গণহত্যা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রথম বিদ্রোহ যিনি ঘোষণা করেন তিনি একজন সেনাবাহিনীর অফিসার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি সেনাবাহিনীর অফিসার হয়ে জনগণের পাশে নেমে গেছেন। আর জনগণকে নিয়ে যারা ভোটে নিয়ে ইলেকশন করে জিতলেন তারা কেউ সেই সময় মাঠে থাকলেন না। এটা আপনাদের মাথায় রেখে আমাদের কথা বলতে হবে। আরেকটা হলো যে একেবারে 17 তারিখ থেকে শুরু করে যে মুজিবনগর সরকার শুরু হলো,
আপনি সৈয়দ আলী হাসান সাহেব দেখবেন বীর মুক্তিযোদ্ধা, রাইট। তার বইয়ের মধ্যে দেখবেন যে মুজিবনগর সরকারের এরা কেউ রণাঙ্গনে আসছে কিনা কোনোদিন। তাজউদ্দিন কিন্তু মাঝে মাঝে দুই একটা রণাঙ্গনে গেছেন টেছেন, বাকিদের সাথে রণাঙ্গনের কোনো সম্পর্ক ছিল না। ভূমিকা ছিল সাধারণ কৃষকের সন্তানের, ভূমিকা ছিল শ্রমিকের সন্তানের, ভূমিকা ছিল বাংলাদেশের সেনাবাহিনী। ধন্যবাদ কবি আব্দুল্লাহ শিকদার, আপনার কাছে আবার আসবো। তার আগে আমি আবার একটু আসতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদের কাছে, যে আপনি রণাঙ্গনে থেকেই যুদ্ধটা করেছেন এবং আপনি মেজর জিয়াউর রহমান যে ব্রিগেড কমান্ডার হিসেবেও তিনি আপনাদের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ করেছেন। তো এরকম কোনো স্মরণীয় যুদ্ধক্ষেত্রের কথা আপনার মনে আছে কি না? বিশেষ করে আমি বলবো কামালপুরের যে যুদ্ধের নেতৃত্ব তিনিও দিয়েছিলেন এবং আপনি ছিলেন সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আপনি। আমরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে দেখি যে ছাত্ররা উত্তাল, সারা দেশ উত্তাল। আমি এই বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে থেকে, তখনকার সাহসী লড়াকু ছাত্রদের মধ্যে থেকে 600 সৈনিককে আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গলে রিক্রুট করি। তো এই 600 ছাত্রকে আমার ব্যাটালিয়ানে রিক্রুট করার পর আমাদের সেনা দপ্তর থেকে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী বললেন যে এই সদ্য রিক্রুট করা 600 জনকে ট্রেনিং দিতে হবে। তো তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে আমি আমার 600 প্লাস আমার যে 200 ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, তাদেরকে নিয়ে আমাদেরকে মুভ করানো হলো মে মাসের মাঝামাঝি মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গায়। এটি বনভূমি এলাকা, সেখানে আমরা ছাত্রদেরকে নিয়ে গেলাম এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হলো 1.5 মাস। সেখানেই এই ট্রেনিংরত অবস্থায় বাংলাদেশ সরকারের প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স গঠন করা হলো। জেড ফোর্সের মধ্যে ছিল আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল। এই 3টি ব্যাটালিয়ানকে নিয়ে গঠিত হয় জেড ফোর্স, যার কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। তার নামের আদ্যক্ষর থেকেই, মেজর জিয়ার নামের অধ্যক্ষর থেকে এই জেড ফোর্স হয়। 1.5 মাস সেখানে তেলঢালাতে ট্রেনিং দেওয়ার পর প্রথম বেঙ্গল, থার্ড বেঙ্গল এবং অষ্টম বেঙ্গল প্রত্যেকটি ব্যাটালিয়ানে এরকম রিক্রুট করা ছাত্ররা ছিল। এটি একটি দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়। এই বাহিনী প্রথম আক্রমণ করে জামালপুর জেলার সীমান্তবর্তী ঘাঁটি কামালপুর। কামালপুরে আক্রমণে যাওয়ার সময় আমাদের যথেষ্ট ইনফরমেশন ছিল না এবং এই আক্রমণের জন্য অত্যন্ত জরুরি ছিল আমাদের গোলন্দাজ বাহিনীর সহায়তা। আমরা 200 সৈনিক প্রথম ইস্ট বেঙ্গলের 31শে জুলাই তারিখে এই কামালপুর শত্রু ঘাঁটিতে আক্রমণ করি কোনো কামানের সাহায্য ছাড়া। পাকিস্তানিরা সেখানে কংক্রিট বাংকার নিয়ে, মেশিন গান, সামনে মাইন ফিল্ড এবং তাদের গোলন্দাজ বাহিনীর সমর্থনও ছিল। এটি নিয়ে এই ভয়াবহ যুদ্ধে আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়, তাদের ক্ষয়ক্ষতি আমাদের চাইতে কম ছিল। কিন্তু আমাদের 200 জন আক্রমণ করেছি, তার মধ্যে 100 জনই হতাহত হয়। 2 জন কমান্ডার ছিল, একজন হলো ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ছিল ডেল্টা কোম্পানি কমান্ডার, আমি ছিলাম ব্রাভো কোম্পানি কমান্ডার। তো সালাউদ্দিন এই যুদ্ধে শহীদ হন, আমিও এই যুদ্ধে আহত হই। আমাদের 2 জনকেই পিছনে নিয়ে যাওয়া হয়, যার ফলে আমরা কিছুটা ঘাঁটি, কিছুটা অংশ দখল করেও আমাদেরকে ফিরে আসতে হয়। এবং এই যুদ্ধে আমি ইংল্যান্ডে ট্রেনিংয়ে গিয়েছিলাম স্বাধীনতার পর। সেখানে স্টাফ কলেজে যখন এই যুদ্ধের বিবরণ আমি যখন তাদেরকে বলতাম, তো আমাদের যারা ইনস্ট্রাক্টর ছিল ব্রিটিশ অফিসার, তারা পিন ড্রপ সাইলেন্স নিয়ে একাগ্র চিত্তে শুনতো এবং তারপরে কমেন্ট হলো এই যে আমরা 200 জন আক্রমণ করতে গিয়ে যে 100 জন হতাহত হলাম এবং এই ধরনের কামানের সমর্থন ছাড়া এই ধরনের কংক্রিট বাংকারের উপরে মাইনফিল্ড পেরিয়ে গিয়ে হামলা করা, এটি কোনো নিয়মিত বাহিনী পারত না। এটার জন্য যারা একেবারে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত, সুইসাইড স্কোয়াড, তারা এই ধরনের আক্রমণ পরিচালনা করতে পারে। এটা আমার একটা স্মরণীয় ঘটনা। এর পরবর্তী আরেকটা যুদ্ধের কথা আমার খুবই মনে পড়ে। বাংলাদেশে আমাদের অক্টোবর থেকে আমাদের এই জেড ফোর্সকে সিলেট অঞ্চলে নিয়ে যাওয়া হয়। তো আমরা প্রথম ইস্ট বেঙ্গল আমরা সিলেট অঞ্চলে যাই। জকিগঞ্জে প্রথম আমাদের উপরে আক্রমণ চালায় 31 পাঞ্জাব ব্যাটালিয়ন। সেই যুদ্ধে তাদের 70 জন নিহত হয় এবং 32 জনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। মেজর জিয়াউর রহমান এই যুদ্ধে আমাদের নেতৃত্ব দেন। এই জকিগঞ্জের এই 4 গ্রাম 8 গ্রাম দখলের পর আমাদেরকে বলা হলো সিলেট অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার জন্যে। কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত এই যে আমাদের একটা যাত্রা, এটার সাথে তুলনা হতে পারে মাউসুতুকের লং মার্চের, যদিও সেটা অনেক আগের। আমাদের সাথে সৈনিক ছিল 1200 এবং এর নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি নিজে ব্রিগেড কমান্ডার হয়েও তিনি যুদ্ধের শেষ পর্যায়ে একটি ব্যাটালিয়নকে বেছে নিয়েছিলেন প্রথম ইস্ট বেঙ্গল। আমাদেরকে সাথে একজন গোলন্দাজ বাহিনী, ভারতীয় একজন মেজর ছিলেন গোলন্দাজ বাহিনীর, তার সাথে একটা বেতার যন্ত্র ছিল
বেতার যন্ত্র সহ ৪-৫ জন লোক। এটি নিয়ে আমরা পরিকল্পনা করি যে আমরা সিলেট শহর সবার আগে দখল করতে চাই। তখন বাংলাদেশের 18টি জেলা ছিল, এই একটি মাত্র জেলা যেটা মুক্তিবাহিনী দখল করে সেটা হলো সিলেট জেলা। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা 15ই ডিসেম্বর তারিখে দখল করি। এই যে যাত্রাপথটা যেটি লং মার্চ, আমাদেরকে আমরা অপ্রচলিত পথ বেছে নেই। তখন যুদ্ধ চলছিল খাদিমনগর এবং দরবস দুটি পয়েন্টে। আমরা এই যুদ্ধরত হট জোনকে অ্যাভয়েড করে আমরা মহাসড়ক সিলেট দরবস মহাসড়ক ক্রস করে চা বাগানের মধ্যে প্রবেশ করি। চা বাগানের ভিতর দিয়ে সিলেটের দিকে যেতে থাকি। আমাদের খাবার দাবার আমাদের পিঠে, আমাদের অ্যামুনিশন আমাদের পিঠে, এবং বাইরের আমাদের মূল বাহিনীর সাথে আমরা বিচ্ছিন্ন। এবং চা বাগানে প্রবেশ করার পরেই আমাকে ভারতীয় মেজর বললেন যে তার বেতার সেট কাজ করে না ঘন জঙ্গলের কারণে। তবুও আমরা এই 3 দিনের রসদ আমাদের চিড়াগুড় ছিল, এটি নিয়ে আগাচ্ছি। 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে 4র্থ দিনে আমরা অভুক্ত অবস্থায় সিলেটের দিকে যাচ্ছি। এবং যেতে যেতে এই সময় মানে আমাদের যেটা স্মরণীয়, সারা রাত চলতাম, দিনের বেলা আমরা জঙ্গলে ঢুকে গাছের নিচে রেস্ট করতাম। যেন জিয়াউর রহমানের একটা এরকম একটা বড় ম্যাপ কেস ছিল 8 ফুট বাই 8 ফুট, সেটি গাছের নিচে বিছিয়ে তৎকালীন মেজর জিয়া, আমি এবং কর্নেল ক্যাপ্টেন অলি আহমদ, আমরা 3 জন দিনের বেলা ঘুমাতাম ওটার উপরে। আবার সন্ধ্যার পরে গোছগাছ করে আবার আমরা সেই রওনা দিতাম কাঁধে আমাদের সেই বিগ প্যাক নিয়ে। তারপরে অসাধারণ দৃশ্য। 4র্থ দিনে সকালবেলা আর্লি মর্নিং সামনে দেখি যে একটা সাদা বিল্ডিং। বুঝতে পারলাম যে সিলেট শহরের কাছাকাছি এসেছি। ওই সময় যুদ্ধ চলছে খাদিমনগরে, সিলেট থেকে 8 মাইল দূরে। তো সকাল হলো মাত্র আমাদের সামনের টিলায় 300 গজ দূরে আমাদের থেকে দুইটাই, আমরাও টিলার উপরে তারাও টিলার উপরে। পাকিস্তানিদের টিলাটা আরও উঁচু ছিল। পরে ওই বিল্ডিংটা পরে জানতে পারলাম যে এমসি কলেজের প্রিন্সিপালের বাড়ি। সেখানে সূর্য উঠতেই পাক বাহিনীর সোলজাররা বের হয়ে আসে বাংকারের উপরে রোদ পোহাবার জন্যে। আমাদেরকে দেখে চিৎকার করে জিজ্ঞাসা করে যে তোমরা কারা, পাঞ্জাবি ভাষায় জিজ্ঞেস করছে তোমরা কারা, কি করো এখানে। তো আমরা তো জানি আমরা কারা। আমরা তাড়াতাড়ি ট্রেঞ্চ খোঁড়ার চেষ্টা করছি। ট্রেঞ্চ খুঁড়তে একটু সময় লাগে। তারাও দ্রুত পাকিস্তানিরা বুঝে গেল যে মুক্তিবাহিনী শহরের মধ্যে। তারা আশা করে নেই যে যুদ্ধ চলে 8 মাইল দূরে, শহরের মধ্যে মুক্তিবাহিনী কোত্থেকে আসলো। তখন তারা সংগঠিত হয়ে তাদের আত্মরক্ষার জন্যই তারা আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের অসুবিধা হলো যে এই ধরনের যুদ্ধে, পদাতিক বাহিনীর যুদ্ধে প্রথমে আমাদেরকে ট্রেঞ্চ খনন করতে হয়। শোল্ডার লেভেল পর্যন্ত আসলে তখন আমরা উই ক্যান ফায়ার, নিজেকে প্রোটেক্ট করে শত্রুর উপরে গুলি বর্ষণ করা যায়। কিন্তু আমাদের তখন হাঁটু পর্যন্ত খোঁড়া হয় নাই এবং আমরা শত্রুর বুলেটের সামনে একদম এক্সপোজ ছিলাম। পাকিস্তানিরা নেমে এসে 14ই ডিসেম্বর তারিখে 3-4টি অ্যাটাক করে আমাদের উপরে। আমার কোম্পানিরই 18 জন শহীদ হয় ওইদিন আধা ঘন্টার মধ্যে। সেই দিন আমি ভেবেছি আজকে আমার জীবনের শেষ দিন, কারণ আশেপাশে যখন সবাই মৃত্যুবরণ করছে, 2টা মেশিন গান আবার অকেজো হয়ে পড়েছে, মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো কিছু নেই। তবু আমরা প্রাণপণে সেই যুদ্ধ করছি। এই সময় সেই ভারতীয় মেজর আমাকে বেতার সেটে বলল যে হাফিজ, আমি এখন আমার যোগাযোগ স্থাপিত হয়েছে, তোমার কামানের গোলা ফেলবো কিনা শত্রুর উপরে। আমি বললাম যে শত্রুর সাথে আমরা হাতাহাতি যুদ্ধ করছি, কামানের গোলা ফেললে আমরাও মেরে হয়ে একটা কামানের সর্টি, একটা বিমান আক্রমণ আনা যায় কিনা। উনি বললেন ঠিক আছে, চেষ্টা করে দেখি। আধা ঘন্টা পরে 2টা মিগ বিমান এসে আমার সামনে যে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় বাংকারগুলো 15 মিনিট রকেট মেরে ধূলিসাৎ করে দিল। ওই যে বিমান আক্রমণে রকেটের ফলে পাক বাহিনী হতোদ্দাম হয়ে পড়ে এবং তারা সাদা পতাকা তুলে দেয় যে এখন যুদ্ধে তাদের ইয়ে নেই। এই যুদ্ধ আমার জন্য স্মরণীয়, কারণ সেদিন ভেবেছিলাম যে আমাদের শেষ দিন। তবে অত্যন্ত গর্বের বিষয় যে 18টা জেলার মধ্যে একটা জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটা হলো সিলেট জেলা। আমাদের জেড ফোর্স কমান্ডার জিয়াউর রহমান সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন এবং এই যুদ্ধের জন্য আমাকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বীরশ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন। যুদ্ধের শেষ পর্যায়ে যেই বিদ্রোহ শুরু করেছিলাম যশোর ক্যান্টনমেন্টে, এই ক্যান্টনমেন্ট বাঙালি সৈনিকদেরকে নিয়ে, তারই সফল পরিসমাপ্তি হলো সিলেটে এমসি কলেজের। ধন্যবাদ আপনাকে। 16ই ডিসেম্বর সর্বাধিনায়ক ছিলেন কর্নেল ওসমানী, এমএজি ওসমানী। তিনি কিন্তু যে আত্মসমর্পণ হলো আমাদের রেসকোর্স ময়দানে, সেখানে কিন্তু তাকে আসতে দেওয়া হলো না। এই বিষয়ের উপরে মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, সেনাবাহিনী ও পিপুল সাপোর্ট ছাড়া চলতে পারে না। পাকিস্তান সেনাবাহিনী মূলত মোরালি ডিস্ট্রয় হয়ে গেছিল। মুক্তিবাহিনী এবং সাধারণ জনগণ মিলে পাকিস্তান সেনাবাহিনীর মোরাল কারেজকে ধ্বংস করে দিয়েছিল। এরা তখন কি করবে দিশা পাচ্ছিল না, শত্রু তো নাই চোখের সামনে। রেগুলার আর্মির কাজ হলো যে সামনে শত্রু থাকবো, আমি তো তোমার লাগে আমি যুদ্ধ করব,
তোমাকে মারবো তো তুমি আমাকে মারবা, কিন্তু এটা গেরিলা ওয়ার। তো এইগুলো আপনার মাথায় রাখতে সেইখানে তড়িঘড়ি করে কোনো কারণ ছাড়া, কোনো রকম আদেশ অনুরোধ উপরোধ ছাড়া ইন্ডিয়া ঝাঁপায় বললো বাংলাদেশ উদ্ধার মুক্তিযুদ্ধ থেকে রক্ষা করে দেওয়ার জন্য। বাংলাদেশের একটা সুন্দর সুশৃঙ্খল মুক্তিযুদ্ধকে বিশৃঙ্খল করে একক চ্যাম্পিয়নশিপ গ্রহণ করলো ইন্ডিয়া। গ্রহণ করে তারা কি করলো, যদি যৌথ কমান্ডার নেতৃত্ব হয়ে থাকে তাহলে কি উচিত ছিল? উচিত ছিল যে জেনারেল জগজিৎ সিং অরোরা এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী তাদের দুজনের কাছে একসাথে সারেন্ডার করবে পাকিস্তান আর্মি। সেটা কি হতে দেওয়া হয়েছিল? হতে দেওয়া হয়নি। জাফরুল্লাহ সাহেবের বই আছে, জাফরুল্লাহ সাহেব লিখেছেন যে আমরা যখন ফ্লাই করলাম ঢাকার উদ্দেশ্যে আমাদের হেলিকপ্টারে গোলাগুলি করা হলো এবং আমরা ক্রাশ ল্যান্ডিং করে কোনোরকম করে জেনারেলকে সেভ করলাম। তো এটা গেল একটা কথা। কাজে এই বিজয়টা কার বিজয়? আমার 26শে মার্চের যে গৌরব, আমার 16 ডিসেম্বরে আমার গৌরবের দিন, কিন্তু মাথায় রাখতে হবে 16 ডিসেম্বরের গৌরব থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছিল। সরওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে না দিয়ে, বাংলাদেশকে অংশগ্রহণ করতে না দিয়া ইন্ডিয়া মূলত এটা পাকিস্তান ইন্ডিয়া ওয়ার হিসেবে দেখিয়েছে। সেটাই তাদের ইতিহাস, যুদ্ধের ইতিহাসও লেখা হয় এখন। তারা ওইভাবে দিনটাকে পালন করে। আমাদের মুক্তিযুদ্ধ সেখানে অনুল্লেখ্য। 1 2 নম্বর হলো 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর, 26 ডিসেম্বরে মুজিবনগর সরকার এখানে আসলেন। এই 10 দিন বাংলাদেশে শাসন করছে কে? এই 10 দিন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা চালিয়েছিল। ডক্টর মাহবুবুল্লাহকে জেল থেকে ছাড়া পাইতে হয়েছে অরোরার সার্টিফিকেট নিয়ে। আমরা কোথায় স্বাধীন হয়েছিলাম? স্বাধীন যদি কিছু হয়ে থাকে প্রক্রিয়াটা শুরু হয়েছিল। স্বাধীনতাকে পূর্ণতা দান করেছি আমরা 16 ডিসেম্বরে না। 16 ডিসেম্বরের অসম্পূর্ণ স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতায় উত্তীর্ণ হয়েছিল মেজর হাফিজদের মতো এইসব মহামানুষদের নেতৃত্বে 7ই নভেম্বর। সেই অসম্পূর্ণ ব্যথাটা আমরা নিরসন করেছিলাম 75 সালের 7ই নভেম্বর। 7ই নভেম্বর বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা হয়। কাজেই আমি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকি তাহলে আমাকে একদিকে 26শে মার্চকে অনার করতে হবে, 16 ডিসেম্বরকেও আমি অনার করব, কিন্তু আমি একই সঙ্গে 7ই নভেম্বরকে রাখবো আমার সত্যিকারের স্বনির্ভর হওয়ার পথে, আমার সত্যিকারের নিজের অর্জিত স্বাধীনতাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার যে গৌরব, সেটা আমার 7ই নভেম্বর আমাকে দিয়েছে। কাজে এগুলো একটার সাথে একটা রিলেটেড। ধন্যবাদ কবি আবদুল্লাহ শিকদার, ধন্যবাদ জনাব হাফিজউদ্দিন বীর বিক্রম। আজকে চমৎকার একটা আলোচনা হলো আমাদের এই 26শে মার্চ নিয়ে, আমাদের মহান স্বাধীনতা দিবস নিয়ে আমরা যে আলোচনা করলাম। আমাদের পরবর্তী প্রজন্ম যে এই সঠিক তথ্যগুলো ইতিপূর্বে গত 15-16 বছর ধরে এক ধরনের বয়ান তৈরি করা হয়েছিল, যে বয়ানের মধ্যে কোনো সত্যতা ছিল না, ছিল শুধুমাত্র ইতিহাস বিকৃতির একটা প্রয়াস চালানো হয়েছে। তো সেইখান থেকে আমাদের উত্তরণ ঘটানোর জন্য এই ধরনের আলোচনা আমাদের আরও দরকার, এবং পরবর্তীতে আমরা এই ধরনের আলোচনা করার জন্যে আমরা আমাদের এই ধরনের অতিথি আমরা উপস্থাপন করব এবং আমাদের এখানে আনব। ততদিন আমাদের সঙ্গেই থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।